ওয়েলকাম স্টুডেন্টস। আজ পিরিয়ডিক টেবিলের সেকেন্ড ক্লাস আলোচনা করব। তো সেকেন্ড ক্লাস যেটা আলোচনা সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার পর্যায় মানে পিরিয়ড বরাবর লেফট টু রাইট, বাম দিক থেকে ডান দিকে যদি তুমি যাও, সেখানে মৌলের ধর্মের কিরূপ পরিবর্তন হচ্ছে, কোনো একটা ধর্ম বাড়ছে না কমছে, বা কোনো একটা গ্রুপের উপর থেকে নিচে নামলে কি চেঞ্জ হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? তো তোমরা ক্লাস 10 লেভেলে পড়েছো, যেটা প্রথম সেটা হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। দেখো, কোনো একটা পরমাণু, এটা যদি নিউক্লিয়াস হয়, একদম লাস্ট যে কক্ষপথ, সেই নিউক্লিয়াস থেকে লাস্ট কক্ষপথের যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। লাস্ট কক্ষপথ মানে অ্যাকচুয়ালি কি বোঝায়? দেখো, হাইড্রোজেন পরমাণু মানে সবাই জানে নিউক্লিয়াস আর একটা কক্ষপথ আছে, ইলেকট্রন একটা আছে। কথাটা হচ্ছে কক্ষপথ কিন্তু অসংখ্য থাকে। লাস্ট ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে? হাইড্রোজেনের ফার্স্ট কক্ষে। তার জন্য হাইড্রোজেনের লাস্ট কক্ষ বলতে কিন্তু এই 1 নম্বর কক্ষটাকে বোঝায়। অর্থাৎ ইলেকট্রন যে কক্ষপথ পর্যন্ত স্থান পায় সেটাই লাস্ট সেল ধরা হয়। ওকে? এবং হাইড্রোজেনের ব্যাসার্ধ মানে এটা বোঝাতে চাইছি, পারমাণবিক ব্যাসার্ধ। এখন পারমাণবিক ব্যাসার্ধ পর্যায়ের বাম দিক থেকে ডান দিক তোমরা টেনে পড়েছো হ্রাস পায়, আর পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপের ওপর থেকে নিচে নামলে বৃদ্ধি পায়। কোনো একটা পার্টিকুলার পর্যায়ে, কোনো একটা পার্টিকুলার গ্রুপ। ধরো এই পর্যায়টা ভাবো, এটা ফার্স্ট পর্যায়ে, এটা সেকেন্ড পর্যায়ে। সেকেন্ড পর্যায়ে যদি বাম দিক থেকে ডান দিক যাও, ধরো লিথিয়ামের অ্যাটমিক সাইজ যদি এই হয়, বেরিলিয়ামের অ্যাটমিক সাইজ এই, বোরনের অ্যাটমিক সাইজ এই, কার্বনের অ্যাটমিক সাইজ এই, কি হচ্ছে বলতো? আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তাই না? তোমাকে যদি পরীক্ষার সময় লিখতে দেয় লিথিয়াম, বেরিলিয়াম, বোরন আর কার্বনকে পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে দেখো, বাম দিক থেকে ডান দিক গেলে কি হচ্ছে? ছোট হচ্ছে। তাহলে আমি যদি এই পর্যন্ত সাজাই, তাহলে সব থেকে ছোট হচ্ছে কার্বন, তারপরে হচ্ছে বোরন, তারপরে হচ্ছে বেরিলিয়াম, তারপরে হচ্ছে লিথিয়াম। এইগুলো ক্লাস 10 লেভেল পর্যন্ত তুমি জেনেছো। গ্রুপের ওপর থেকে নিচে নামলে ফ্লুরিন টু অ্যাস্ট্রানিন কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ বড় হয়। তার মানে ফ্লুরিন সব থেকে সাইজে ছোট, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, তারপর অ্যাস্ট্রানিন। এখন কথাটা হচ্ছে হোয়াই, কেন কোনো একটা পার্টিকুলার পিরিয়ডে বাম দিক থেকে ডান দিক পরমাণুর আকার ছোট হয়, আর কোনো একটা পার্টিকুলার গ্রুপের উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ কেন বড় হয়, সেটা নিয়ে আলোচনার বিষয়। দেখো, তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন শিখে গেছো। যদি এটা লিথিয়াম হয়, ইলেকট্রনিক কনফিগারেশন 3 মানে 1s2 2s1। বেরিলিয়াম যদি 4 হয়, 1s2 2s2। বোরন যদি 5 হয়, 1s2 2s2 2p1। খেয়াল করো, এর লাস্ট সেল মানে লাস্ট কক্ষ মানে কত বলো তো? 2 নম্বর কক্ষই। এর লাস্ট কক্ষ মানে দেখো 2 নম্বর কক্ষ। এর লাস্ট কক্ষ মানে দেখো 2 নম্বর কক্ষ। অর্থাৎ লাস্ট কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে না কোনো একটা পার্টিকুলার পর্যায়ে বরাবর। এই পর্যায়ের প্রত্যেকের লাস্ট কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2। এই পর্যায়ের প্রত্যেকে লাস্ট কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3। অর্থাৎ এরও যদি কক্ষ সংখ্যা ধরা হয় 2টো, এরও কক্ষ সংখ্যা যদি ধরা হয় 2টো, এরও কক্ষ সংখ্যা যদি ধরা হয় 2টো, পার্থক্য সূচক ইলেকট্রন গুলো তার মানে একই কক্ষে স্থান পাচ্ছে। মানে পার্থক্য সূচক ইলেকট্রন মানে যে এক্সট্রা ইলেকট্রন যে আসছে, দেখো এখানে 2s1 ছিল, এটা 2s2 হয়েছে। একটা যে ইলেকট্রন ঢুকছে সেটা কিন্তু ওই 2 নম্বর কক্ষেই ঢুকছে, তাই না? আর একটা যে ইলেকট্রন এলো সেটাও 2 নম্বর কক্ষে ঢুকছে। মানে এটা বলতে চাইছি যে কক্ষ সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। যে এক্সট্রা ইলেকট্রন ঢুকছে সেটা একই কক্ষেই ঢুকছে, এক্সট্রা কক্ষ বাড়ছে না। একটা ঘটনা আর একটা কি হচ্ছে,
এর প্রোটন হচ্ছে 3টে, এর প্রোটন হচ্ছে 4টে, এর প্রোটন হচ্ছে 5টা। এখন ইলেকট্রনগুলো একই কক্ষে স্থান পাচ্ছে, পার্থক্যসূচক ইলেকট্রনগুলো, এর শেষ কক্ষে একটা, এর শেষ কক্ষে দুটো, এর শেষ কক্ষে 3টে ইলেকট্রন। যাই হোক, কোন শেষ কক্ষের কোন একটা ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কোনটাতে বেশি, এটাতে না এটাতে না এটাতে, যেটাকে আমরা বলি ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জ, মানে পার ইলেকট্রনকে অ্যাট্রাকশন করার জন্য প্রোটন নাম্বার কোনটাতে হাই। এক একটা ইলেকট্রনকে অ্যাট্রাকশন করার জন্য এখানে প্রোটন 3খানা, এক একটা ইলেকট্রনকে অ্যাট্রাকশন করার জন্য এখানে প্রোটন 4খানা, এখানে দেখো 5খানা। অর্থাৎ যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ প্রোটন নাম্বার বাড়ছে, পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, ফলে বহিস্থ ইলেকট্রন, প্রতিটা ইলেকট্রনের সঙ্গে আকর্ষণ বল কিন্তু বাড়বে, কারণ পার ইলেকট্রনের জন্য প্রোটন নাম্বার যত বাড়বে তত অ্যাট্রাকশন বাড়বে। আর অ্যাট্রাকশন বাড়া মানে চাইবে ইলেকট্রনটা প্রোটনের কাছে যেতে, তার জন্য কি হয় বলতো, একটু কাছে ঘেঁষে আসবে, তার জন্য অ্যাটমিক সাইজটা, ইলেকট্রন মেঘটা একটু সরে সরে আসে, অর্থাৎ অ্যাটমিক সাইজটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। বোঝা গেল? এই হচ্ছে রিজন। সেকেন্ড, গ্রুপ ওয়াইজ কেন বড় হয়, মানে পরমাণুর আকার, এটা যে কোনো এইটাই ভাবো, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। বোরনের সাইজ যদি এটা ভাবো, অ্যালুমিনিয়ামের সাইজ এটা, গ্যালিয়ামের সাইজ এটা, কেন বাড়ছে? এখানেও তো বোরনের ইলেকট্রন কটা, 5টা প্রোটন, বোরনের কটা প্রোটন জানো, 5টা। অ্যালুমিনিয়ামের প্রোটন কটা জানো, 13টা। তাহলে বাবু বোরনের থেকে 5টা, এর অ্যালুমিনিয়ামের 13টা, মানে প্রোটন সংখ্যা যত বাড়ে বাইরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের কি হবে, অ্যাট্রাকশন বাড়বে। তো তাহলে তো এই পর্যায় বরাবর যেমন আকার ছোট ছিল, এটাও তো আকার ছোট হওয়ার কথা, কিন্তু এখানে সেটা হয় না। তার কারণ বোরন 5 ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2s 2p1, আর অ্যালুমিনিয়াম 13 ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p1। খেয়াল করে দেখো, এর লাস্ট ইলেকট্রন দেখো 2 নম্বর কক্ষে আছে, আর এর লাস্ট ইলেকট্রন দেখো 3 নম্বর কক্ষে আছে। তাহলে তারপরের জনের কি হবে বলতো, লাস্ট ইলেকট্রন 4 নম্বর কক্ষে আছে। তার মানে পার্থক্য সূচক ইলেকট্রনগুলো কিন্তু একই কক্ষে স্থান পাচ্ছে না, যেটা পর্যায় বরাবর হচ্ছিল। এখানে কিন্তু কক্ষ সংখ্যাটাও বেড়ে যাচ্ছে। তার মানে বোরনের কক্ষ সংখ্যা যদি 2টো হয়, অ্যালুমিনিয়ামের কক্ষ সংখ্যা কিন্তু 2টো নয়, 3টে। ফলে প্রোটনের সঙ্গে বাইরের ইলেকট্রনের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কিন্তু বেড়ে যাচ্ছে উপর থেকে নিচ্ছে। তাহলে তো আকর্ষণ কমবে, একটা কারণ। আর একটা কারণ, এই ইলেকট্রন বাইরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণের মাঝে, বাইরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণের মাঝে মাঝখানে যে কক্ষগুলো থাকে না, এটা পর্দার কাজ করছে। দেখো আকর্ষণের মাঝে বাধা না, কিন্তু এখানে পর্দা একটা, দেখো এখানে পর্দা কটা আসছে, 2টো। মানে পর্দা বা ঢালটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে যত উপর থেকে নিচে যাবে, কারণ মাঝখানে কক্ষ একটা করে এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে পর্দা বাড়ছে, ডিস্টেন্স বাড়ছে, এই দুটোর মিলিত প্রভাব প্রোটন সংখ্যা বৃদ্ধির প্রভাবটাকে অতিক্রম করে চলে যায়। তার জন্য অ্যাকচুয়ালি আকর্ষণ কমে যায়। এবং আকর্ষণ কমা মানে বুঝতে পারছো, শিথিলতা হ্রাস পাচ্ছে, তো মানে ওরা একটু এক্সপ্যান্ড করার চেষ্টা করবে, বেড়ে যাওয়ার চেষ্টা করবে, তাই পরমাণুর আকারটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে এটা বুঝলে। দেখো মাধ্যমিকে বেশ 10-এর বইয়ে লেখা থাকতো সব থেকে ছোট, সব থেকে বড় মৌল হচ্ছে ক্ষার ধাতু, সব থেকে ছোট সাইজে লেখা থাকতো হ্যালোজেন। স্বাভাবিক, পর্যায়ের বাম দিক থেকে ডান দিক গেলে যদি পরমাণুর আকার ছোট হয়, তাহলে সব থেকে এর সাইজ বড় আর হ্যালোজেনের সাইজ ছোট হবে। কিন্তু ওখানটা একটা প্রশ্ন আসতো, সব থেকে ডান দিক তো হ্যালোজেন নেই, সব থেকে ডান দিক কারা আছে, নোবেল গ্যাস আছে। হঠাৎ করে নোবেল গ্যাস না বলে হ্যালোজেনটাই কেন বলতো পরমাণুর আকার সব থেকে ছোট? এটা কোয়েশ্চেন। নোবেল গ্যাস তো সব থেকে ছোট হওয়ার কথা, তাই না? তার জন্য একটা জিনিস পড়তে হবে, পারমাণবিক ব্যাসার্ধের আবার ভাগ হয় 3টে। 1 সমযোজী ব্যাসার্ধ, 2 ধাতব ব্যাসার্ধ, 3 ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ। কি সেটা? দেখো কোন একটা ধাতু, ধরো সোডিয়ামের একটা টুকরো নিয়েছো তুমি,
এটা একটা ধাতব কেলাস। সোডিয়ামের টুকরোর মধ্যে অসংখ্য সোডিয়াম পরমাণু যখন থাকে, সেই সোডিয়াম কেলাসের মধ্যে সোডিয়াম অ্যাটমগুলো যখন কাছাকাছি থাকে, সব থেকে ক্লোজেস্ট, সব থেকে কাছাকাছি দুটো সোডিয়াম পরমাণু মানে জাস্ট টাচ করে থাকে, জাস্ট টাচ। এদের ক্ষেত্রে ব্যাসার্ধটা কোনটা ধরা হয় জানো? একটা পরমাণুর সঙ্গে আরেকটা পরমাণু টাচ করে থাকে, তাদের মধ্যবর্তী দূরত্বকে জাস্ট হাফ করবে, অর্ধেক করবে, করলে যেটা হয় সেটা, মানে নর্মাল যে পারমাণবিক ব্যাসার্ধ হওয়া উচিত সেটাই। কিন্তু যারা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, সাপোজ আমি যদি বলি ক্লোরিন Cl2 সমযোজী বন্ধন করে থাকে, এখানে কিন্তু এই Cl অ্যাটম আর আরেকটা Cl অ্যাটম যখন বন্ড করে, পরমাণু দুটো কিন্তু জাস্ট টাচ করে থাকে না, একটু ওভারল্যাপ হয়ে থাকে, অভিলেপন হয়ে থাকে, দেখো মাঝখানে কমন পজিশন হয়ে থাকে। এটা বন্ডিং চ্যাপ্টারে আরো ভালো করে শিখবে। ফলে এর সেন্টার এর সেন্টারের মাঝের দূরত্বকে যদি তুমি হাফ করো, করলে যে এই যে ডিস্টেন্সটা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। মানে বুঝতে পারছো, এইটা আর এইটা ওভারল্যাপ হওয়ার পর এর সেন্টারের মাঝের দূরত্বকে তুমি যদি হাফ করো, তখন যে দূরত্বটা এইটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। অ্যাকচুয়ালি বাস্তবে এগুলো সব সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করা হয়। দেখো সমযোজী ব্যাসার্ধটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো, আকারে কি হয়, ছোট হচ্ছে না? নর্মাল তো পারমাণবিক ব্যাসার্ধ কোনখান থেকে কতটা হওয়া উচিত, এখান থেকে এতটা, কিন্তু সমযোজী ব্যাসার্ধটা দেখো এখান থেকে এতটা দাঁড়াচ্ছে। হ্যাঁ, এটা দুটো Cl আছে বলে তাই Cl2। যদি আবার HCl হয়, তখন আবার ধরো এইটা H অ্যাটম, এটা Cl অ্যাটম, দুজনের সাইজ তো সেম নয়, তখন কিন্তু হ্যাঁ এই মাঝখান থেকে এরকম এ করে দেবে, এখান থেকে এটা এর সমযোজী ব্যাসার্ধ, এখান থেকে এর সমযোজী ব্যাসার্ধ। বুঝা গেল? এবার Cl2 এই যে আছে না, সব থেকে কাছাকাছি অবস্থিত দুটি গ্যাসীয় অণু, Cl2 এখানে একটা আছে, ওর কাছে আর একটা Cl2 অণু আছে, ধরো এখানটা আছে, এটা একটা Cl2, এটা একটা Cl2, বুঝতে পারছো? এই অণু আর এই অণু কাছাকাছি থাকা অবস্থায় সব থেকে কাছাকাছি যে পরমাণুগুলো থাকে, এটা আর এটা বলতে চাইছি, মানে দুটো আলাদা অণুর মধ্যে হচ্ছে। এর সেন্টার আর এর সেন্টারের মাঝের দূরত্বকে যখন 2 দিয়ে ভাগ করা হয়, মানে হাফ করা হয়, তখন যে ব্যাসার্ধটা হয়, এই ব্যাসার্ধটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। কাদের ক্ষেত্রে এই ব্যাসার্ধটা পরিমাপ করা হয় জানো? যারা এক পরমাণু হয়ে থাকে। নোবেল গ্যাস যেমন ফ্লুরিন, দেখো F বন্ড F2 হয়ে থাকে, অক্সিজেন O2 হয়ে থাকে, নাইট্রোজেন N2 হয়ে থাকে, কিন্তু হিলিয়াম, নিয়ন, আর্গন ওরা কি হয় বলতো, এক পরমাণু গ্রুপে থাকে। এক পরমাণু মানে ধরো এই একটা হিলিয়াম, তার পাশে আবার আর একটা হিলিয়াম, কারণ সব তো আলাদা আলাদা গ্যাসীয় অবস্থায়, সব বিচ্ছিন্ন অবস্থায় থাকে। এদের ক্ষেত্রে এই সেন্টারের মাঝের দূরত্বকে অর্ধেক করলে যে ব্যাসার্ধটা হয়, সেটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। বাস্তবে নোবেল গ্যাসের ক্ষেত্রে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলতে বুঝি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এবারে ভাবো, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ পরিমাপ করা মানে দেখো একটু কি হচ্ছে, সাইজে কি হবে, বড় হয়ে যাচ্ছে না? কারণ এইটুকু অ্যাকচুয়ালি তো সাইজ হওয়ার কথা, কিন্তু এইটা মাঝখানে গ্যাপ আছে বলে দেখো এর হাফ করতে দেখো একটু বেড়ে গেল না? তার জন্য নোবেল গ্যাস কিন্তু অরিজিনালি ছোট, কিন্তু নোবেল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ পরিমাপ করা হয় বলে ওর সাইজটা একটু বড় দেখায়। এটাই তোমার অ্যান্সার। নোবেল গ্যাসের পারমাণবিক ব্যাসার্ধ বলতে সাধারণত ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বোঝায়, তার জন্য ওর আকারটাকে বড় দেখায়। সেই জন্য আমরা বলি সব থেকে ছোট সাইজ হচ্ছে হ্যালোজেন। বোঝা গেল এই পর্যন্ত? এবার যেটা বলার সেটা হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ, মানে আয়নের ব্যাসার্ধ। হতে পারে সেটা Cl মাইনাস, হতে পারে সেটা Na প্লাস, একইভাবে সেন্টার আর বাইরের ইলেকট্রনের মধ্যবর্তী যে ডিস্টেন্স আয়নের, সেটা আয়নীয় ব্যাসার্ধ। কোয়েশ্চেন যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, Cl আর Cl মাইনাস তুলনা করব, Na আর Na প্লাস তুলনা করব, মানে মেন পরমাণু তার থেকে উৎপন্ন যে অ্যানায়ন আর মেন পরমাণু তার থেকে উৎপন্ন যে ক্যাটায়ন, এদের যে সাইজের ডিফারেন্সটা আমরা তুলনা করব আয়নীয় ব্যাসার্ধের তুলনা। মানে বলতে চাইছি কোনো পরমাণু আর অ্যানায়নের মধ্যে কার আকার বড় কার আকার ছোট, Cl এর আকার বড় না Cl মাইনাস এর আকার বড়। কি করব, Cl এর
প্রোটন সংখ্যা কটা? 17। ইলেকট্রন সংখ্যা কটা? 17। Cl মাইনাস প্রোটন সংখ্যা কটা? 17। ইলেকট্রন কটা? মাইনাস হয়েছে মানে একটা ইলেকট্রন নিয়েছে, মানে 18। ভাবো এখানে ইলেকট্রন 17, প্রোটন 17, এখানে ইলেকট্রন 18, প্রোটন 17। ওকে, 17টা ইলেকট্রনকে অ্যাট্রাকশন করছে 17টা প্রোটন। তাহলে একটা ইলেকট্রনকে অ্যাট্রাকশন করার জন্য কটা প্রোটন আছে? 17/17 মানে 1। 18টা ইলেকট্রনকে অ্যাট্রাকশন করছে 17টা প্রোটন। 18টা ইলেকট্রনকে অ্যাট্রাকশন করছে 17টা প্রোটন। তাহলে একটা ইলেকট্রনকে অ্যাট্রাকশন করছে কত? 17/18টা ইলেকট্রন, মানে 0.9 এর কাছে। তাহলে ভাবো পার ইলেকট্রন মানে ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জ, মানে প্রতিটা ইলেকট্রনকে আকর্ষণ করার জন্য প্রোটন সংখ্যা কটা? সেটাকেই বলা হয় ভাষা দিয়ে ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জ। কোনটাতে বেশি বলতো? এটাতে বেশি। মানে একটা ইলেকট্রনের জন্য একটা করে প্রোটন আছে, আর এখানে একটা ইলেকট্রনের জন্য 0.9টা করে প্রোটন আছে। তাহলে এখানে তুলনামূলক নাম্বার অফ প্রোটন বেশি, অ্যাট্রাকশন বেশি, আকার ছোট। অ্যাট্রাকশন বেশি মানে আকার ছোট, অ্যাট্রাকশন বেশি মানে তো কাছাকাছি চলে আসবে। তার মানে Cl এর সাইজ ছোট, Cl মাইনাস এর সাইজ বড়। ওকে, Na প্লাস একইভাবে করো, সেম একদম প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা করে ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জ। দেখবে পরমাণুর থেকে ক্যাটায়নের সাইজটা ছোট হয়, আর এখানে পরমাণুর থেকে অ্যানায়নের সাইজটা বড় হয়। সেম ভাবে হয়ে গেল। এরপর যেটা প্রত্যেক বছর 2019, 18, 17, 16, 13, 14 প্রত্যেক বছর এসছে, আয়নীয় ব্যাসার্ধ বলে দিয়েছে কয়েকটা মৌলের, বলেছে আয়নীয় ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। এভরি ইয়ার এটা কোয়েশ্চেন মাস্ট, একটা কোয়েশ্চেন দিচ্ছি প্রত্যেক বছরই দেয়। আমি এখানটায় মুছে করাচ্ছি, দেখো Na প্লাস, Mg2 প্লাস, Al3 প্লাস, N3 মাইনাস, M মাইনাস, এই আয়নগুলো দিয়েছে, দিয়ে বলছে এদের আয়নীয় ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। তুমি কি করবে? একটা কলাম করো, মানে এখানটায় লেখো প্রোটন সংখ্যা, এখানে লেখো ইলেকট্রন সংখ্যা, আর এখানে লেখো ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জ। ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জ। যাই হোক, Na প্লাস এর প্রোটন কটা? 11টা। ইলেকট্রন কটা? 10টা, মানে প্লাস মানে একটা ছেড়ে দিয়েছে। তাহলে ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জ কত হবে বলো তো? প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা অলওয়েজ করলাম না, মানে 10টি ইলেকট্রনকে অ্যাট্রাকশন করছে 11টা প্রোটন, তাহলে একটা ইলেকট্রনকে আকর্ষণ করবে কটা? 11/10, অর্থাৎ প্রোটন বা ইলেকট্রন 11/10 মানে 1.1। এর 12টা, এটা 10টা মানে 1.2। এর 13টা, এর 10টা মানে 1.3। বোঝা গেল? 13টা, 3টে ছেড়ে দিয়েছে মানে 10টা ইলেকট্রন। প্রোটন তো সেটাই থাকে, 13টাই থাকছে। N3 মাইনাস, নাইট্রোজেনের 7টা এমনি, 3 মাইনাস মানে 3টে নিয়েছে মানে 10টা। ফ্লুরিন 9টা মাইনাস মানে একটা নিয়েছে মানে 10টা, মানে এটা 0.9, এটা 0.7। খেয়াল করো সব থেকে নিউক্লিয় চার্জ কোনটাতে বেশি হচ্ছে বলো? এইটা। তাহলে সব থেকে বেশি মানে এর সাইজ সব থেকে ছোট। তাহলে তোমাকে কিরকম ভাবে লিখতে হবে বলতো? ঊর্ধ্বক্রমে বলেছে, আকারের ঊর্ধ্বক্রমে বলেছে, সব থেকে সাইজ ছোট হচ্ছে Al3 প্লাস, তারপরে তুমি লিখবে Mg2 প্লাস, তারপরে লিখবে Na প্লাস, তারপরে লিখবে তুমি F মাইনাস, তারপরে লিখবে তুমি N3 মাইনাস। ওকে, এবার প্রসঙ্গটা কোথায় আসছে দেখো। এই যে ব্যাপারটা দেখালাম, সবার দেখো ইলেকট্রন নাম্বার সেম, সম ইলেকট্রনীয় আয়ন দিয়েছি। মানে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, দেখো এরও 2+8, বাচ্চাদের মতো 2+8, 2+8, 2+8, 10 মানে কি 2+8,
মানে প্রত্যেকের কক্ষ দুটো করে, অর্থাৎ কক্ষ সংখ্যা চেঞ্জ হচ্ছে না, শুধু প্রোটন নাম্বার যার বেশি তার আকর্ষণ বেশি, আকার ছোট। এইবার যদি তোমার এইটা দিয়ে একটা দিয়ে দিল কে প্লাস, কনফিউশন বেড়ে গেল। কে প্লাসের কটা প্রোটন? 19টা, প্লাস মানে একটা ছেড়ে দিয়েছে, মানে কটা হলো? 18টা। মানে 18 মানে ইলেকট্রন বিন্যাস কত হচ্ছে বলতো? 2 8 প্লাস 8। ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জ কত হচ্ছে? প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা করলে 19/18, 19/18 করলে দেখো, হ্যাঁ 1.1 এরকম ধরনের কাছাকাছি আসছে। যাই হোক, এরকম একটা আসবে। এখন কথা হচ্ছে যে ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জের মান দেখে তুমি এখানে কোনটা রাখার বড় ছোট করলে ঠিক আছে, এইটার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জটা দেখবে না, কারণ এরা সম ইলেকট্রনীয় ছিল, 10টা 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 10টা। এর দেখো ইলেকট্রন কটা হয়েছে? 18টা। মানে কক্ষপথ কটা? 3টে কক্ষ। এদের সব দুটো করে কক্ষ। এবার তুমি বলো, দুটো কক্ষ আর 3টে কক্ষ কোনটা সাইজ বড় হবে? যা 3টে কক্ষ। ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জ সেখানে ফ্যাক্টর করবে না। বোঝা গেল? এখানে কিন্তু কক্ষ সংখ্যার ফ্যাক্টরটা গুরুত্বপূর্ণ, যেটা গ্রুপের ওপর থেকে নিচে যেটা বললাম। তখন প্রোটন সংখ্যা ফ্যাক্টর করবে না, তখন কক্ষ সংখ্যা বাড়লে তখন সেটার প্রাধান্যটা বেড়ে যাবে। তার মানে তখন সব থেকে বড় সাইজ হয়ে যাবে কে প্লাস। তখন একদম ডান দিকে লিখবে তুমি কে প্লাস। বোঝা গেল? ওকে।